প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কায়সার। আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ধন্যবাদ। আজকে আপনাকে আমার এই অনুষ্ঠানে ডাকবার একটি কারণ যে ক্রিকেট 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 এবং এটা সত্য যে ক্রিকেট হাসলেই বাংলাদেশ হাসে। আজকে আমরা ক্রিকেট নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, আত্মবিশ্বাসের রঙে রাঙানো ইতিহাস, টেস্ট ক্রিকেটে নতুন দিনের গান, সরকারের কাছে শিল্পের সুরক্ষা চান ব্যবসায়ীরা, ভুল ধরিয়ে দিতে গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান, সম্পাদকের প্রতি প্রধান উপদেষ্টা। দৈনিক সমকাল, বদলে যাওয়া বাংলাদেশের পাকিস্তান জয়, হাবিবুল বাশার সুমনের মন্তব্য, আমাদের পেশাররাই পার্থক্য গড়ে দিয়েছে, মামলায় নানা অসঙ্গতি, মন গড়া এজাহার, সাবেক আইজিপি শহীদুল ও মামুন গ্রেপ্তার। দৈনিক যুগান্তর, নেপথ্যে সাবেক জ্বালানি সচিব মুনিম সিন্ডিকেট, ভুয়া কোম্পানিতে 900 কোটি টাকার কাজ, পাকিস্তানকে বাংলা ওয়াশ। দৈনিক ইত্তেফাক, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে টাইগারদের ইতিহাস, পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত, দেশে ফিরলে সংবর্ধনা, শান্তকে ডক্টর ইউনূসের ফোন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ভুয়া কাগজে ব্যাংক লুট, নতুন বার্তা নিয়ে ঢাকায় আসছেন সেই ডোনাল্ড লু, ভুল ত্রুটি ধরিয়ে দিন, মুক্ত গণমাধ্যম চাই, সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। আমাদের সময়ের শিরোনাম, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2-3 বছর হওয়া উচিত, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সম্পাদকদের অভিমত, পাকিস্তানে ইতিহাস বাংলাদেশের। দেশ রূপান্তর, পাকিস্তানে আমার সোনার বাংলা, সেরা সাফল্যের তৃপ্তি, আরেকটি মেহেদিরাঙ্গা সিরিজ। সময়ের আলো শিরোনাম, ঐতিহাসিক বাংলা ওয়াশ, পাকিস্তানের বিপক্ষে 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জয় টাইগারদের। মানব জমিন, ঐতিহাসিক সিরিজ জয়, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরও 4 মামলার প্রস্তুতি ছিল দুদকে, বৈদেশিক ঋণ চুক্তি পর্যালোচনা করা হবে। দৈনিক বাংলা, পাকিস্তানকে বাংলা ওয়াশ, সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে, প্রধান উপদেষ্টা। আজকের পত্রিকার শিরোনাম, পাকিস্তানকে ধবল ধোলাই, সাফল্যের নতুন দিগন্ত, 5000 কোটির প্রকল্পে লুট। খবরের কাগজের শিরোনাম, পাকিস্তানকে বাংলা ওয়াশ, প্রধান উপদেষ্টার ফোন শান্তকে। কালবেলার শিরোনাম, গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে থেকে দুর্নীতিতে মাতেন জুবায়ের, পাকিস্তানের মাটিতে মহা বিজয়। প্রতিদিনের বাংলাদেশ, লাল সবুজ বিপ্লব পাকিস্তানে, অন্তর্বর্তী সরকার কোনো ভুল করলে নির্দ্বিধায় লিখুন, সম্পাদকদের প্রধান উপদেষ্টা। দৈনিক জনকণ্ঠ, ঐতিহাসিক সিরিজ জয়, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কাসর ভাই, আপনি দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করছেন এবং আপনার বিভিন্ন টেলিভিশনে আমি আপনার বক্তব্য শুনি, কিন্তু আজকে এই যে বিস্ময়কর বলবো নাকি কোন বিশেষণে অভিহিত করব ঠিক জানি না, বাংলা ওয়াশ, পাকিস্তানে বাংলা ওয়াশ। এবং প্রথমে যখন দল খেলতে গেল তখনকার প্রেস কনফারেন্সের বক্তব্য, ওই দেশের সাংবাদিকদের দৃষ্টিভঙ্গি, সব কিছু মিলিয়ে ব্যাপারটা আজকের ঘটনায় যাবে সেটা কারো ভাবনার মধ্যেও ছিল না। আপনার ভাবনার মধ্যে কি ছিল? ধন্যবাদ রেজা ভাই। আপনি যেভাবে বললেন যে পুরো ক্রিকেটের সাফল্যে দেশ হাসছে, আমি দেখতে পাচ্ছি যে পত্রিকাও কিন্তু হাসছে। অবশ্যই, প্রায় পত্রিকা তো আর দেশের বাইরে না। রাইট, প্রত্যেকটা পত্রিকায় কিন্তু আপনার যে শিরোনাম হয়েছে সেটাতে ক্রিকেটের সাফল্যের হাসি এবং ক্রিকেটের আনন্দের। তো ক্রিকেট এটাই যে আপনি যখনই সাফল্য পাবেন পুরো দেশ কিন্তু হাসে, এবং ক্রিকেট হাসলে বাংলাদেশের হাসি, সেই আনন্দে হাসছে পুরো বাংলাদেশ। আর যে প্রশ্নটা আপনি করলেন, দেখুন, আপনি সিরিজ শুরু হওয়ার আগে যদি কেউ বলতো যে বাংলাদেশ 2-0-তে পাকিস্তানকে হারিয়ে আসবে বা জিতে আসবে, সেটা অনেকে কিন্তু সাররিয়াল একটা সম্ভাবনার কথা হয়তো কেউ বলবে, এরকম ভাবে করেছে ও, মানে মনে হতো। তারপরে আমি বলবো যে পাকিস্তান যে খুব লাইটলি বাংলাদেশকে নিয়েছিল এই সিরিজে, তা কিন্তু না। বাংলাদেশ জিতেছে তাদের মেধা এবং যোগ্যতার পূর্ণ মাত্রায় প্রয়োগের কারণে। কারণ টেস্ট সিরিজ আপনি দেখবেন যে টেস্ট সিরিজে কিন্তু আপনি হঠাৎ করে কেউ কিন্তু আপনার জিতে যায় না। আপনি ওয়ানডে ক্রিকেট বা টি20তে আপনি হঠাৎ করে 1-2 ম্যাচ ফ্লুক হিসেবে জিতে যেতে পারেন, কিন্তু টেস্ট ক্রিকেট ইজ এ রিয়েল টেস্ট
টেস্ট আপনাকে নেয়, সবকিছু টেস্ট নেয়, মানসিকতার, উৎকর্ষ, স্কিল, ধৈর্যের, অ্যাটিটিউড, এভরিথিং, প্রত্যেকটা জিনিসের। এই যে আপনি সমস্যায় পড়ছেন, কিভাবে সমস্যা থেকে বেরিয়ে আসবেন, সেটা কিন্তু টেস্ট ক্রিকেট পরীক্ষাটা নেয় আপনার। আমি ব্যাখ্যায় যাব একটু পরে। তার আগে বলি যে এই যে অনুষঙ্গগুলো, এই সবগুলো অনুষঙ্গ যোগ করলে যে দু দলের মধ্যে যারা এগিয়ে থাকে তারাই কিন্তু টেস্ট ক্রিকেটে জিতে। তো বাংলাদেশ দল এই অনুষঙ্গগুলোতে দুই টেস্টেই পাকিস্তানের চেয়ে অনেক অনেক দূর এগিয়ে ছিল। সমস্যায় পড়েছে, সমস্যা থেকে বেরিয়ে এসেছে, আবার পাকিস্তানকে বিপদে ফেলেছে, আবার নিজে সমস্যায় পড়েছে, আবার বেরিয়ে এসেছে। সবকিছু মিলে 26 রানে 6 উইকেট নাই। রাইট, এটাই আমি বলতে চাচ্ছি যে আপনি চিন্তা করতে পারেন যে 26 রানে 6 উইকেট নাই, তারপরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে কোন জায়গায় দাঁড়ালো। এরকম চেহারা কিন্তু আমরা এর আগেও দেখেছি। 26 রানে 6 উইকেট নেই, তারপরে দেখতেন যে বাংলাদেশ হয়তো 80 রানে অল আউট হয়ে যেত, অথবা 120-125 রানে অল আউট হয়ে যেত। কিন্তু এখন এই জায়গাটায় মানে পরিবর্তনটা এসেছে যে 26 রানে 6 উইকেট চলে গিয়েছে, কিন্তু 4 উইকেট তো এখনো বাকি রয়েছে। এই যে বোধটা বা এই আত্মবিশ্বাসটা এই দলের মধ্যে এসেছে বলেই কিন্তু 26 রানে 6 উইকেট হারানোর পর বাংলাদেশ 262 রান করতে পারে এবং সেই ম্যাচ বাংলাদেশ জিততে পারে। প্রথম টেস্টের দিকে যাই, পাকিস্তান আপনার এত বেশি আত্মবিশ্বাসী ছিল যে 448 রানে 4 উইকেটে করার পর বাংলাদেশ কিছুই করতে পারবে না, ডিক্লেয়ার করে দিয়েছে, ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে পাকিস্তান। সেই ইনিংস ডিক্লেয়ার করেও পাকিস্তান কিন্তু টেস্ট ম্যাচ হেরেছে। ইনিংস ডিক্লেয়ার করার মানেটা হলো যে আপনি যা ব্যাট করেছেন, আমার মনে হয় যে প্রতিপক্ষ এর চেয়ে বেশি রান করতে পারবে না, আমরা প্রতিপক্ষকে এর মধ্যে অল আউট করতে পারবো, এই ধরনের একটা আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তান ইনিংসটা ডিক্লেয়ার করেছিল। সেই ম্যাচ কিন্তু বাংলাদেশ জিতে নিয়েছে কত উইকেটে? 10 উইকেটে। তো সবকিছু মিলে প্রথম ম্যাচ 10 উইকেটে, পরের ম্যাচ 6 উইকেটে জিতেছে, এবং যে কায়দায় জিতেছে তাতে কোনো সময় মনে হয়নি যে পাকিস্তান এই দুটো ম্যাচে জেতার পজিশনে ছিল। প্রত্যেকটা সময় কিন্তু বাংলাদেশ জেতার পজিশনে ছিল। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তারপরেও ক্রিকেটে যে সেশন বাই সেশন খেলা হয়, সেখানে 2-1 সেশন বাংলাদেশ সমস্যায় ছিল, কিন্তু সেই সমস্যা থেকেও খুবই উত্তরণটা করেছে। এটি আমি মনে করি যে এই সিরিজ থেকে বাংলাদেশ টেস্ট সিরিজ জিতেছে, পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়েছে, কিন্তু তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে টেস্ট ক্রিকেটের যে রিয়েল টেস্ট, যে আপনি সমস্যায় পড়বেন কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কিভাবে এবং সফলভাবে বেরিয়ে এসে ম্যাচটা জিততে পারবেন, এই যে বোধটা বা এই শিক্ষাটা এই সিরিজ থেকে বাংলাদেশ যে পেয়েছে, সেটা 2-0 চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি হয়তো এই সিরিজটা জিতেছেন, সামনে আরো অনেক খেলা বাকি রয়েছে। সো সামনে যখন আপনি বিপদে পড়বেন, তখন এই ধরনের এইভাবে উত্তরণটা যদি আপনি করতে পারেন, তখনই আপনি দেখবেন যে আপনি ওই টেস্ট ক্রিকেটে বলে না যে একটা উপরের সারির দল হয়ে ওঠার যে বিষয়টা, সেই প্রক্রিয়াটার পথে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের নতুন দিনের শুরুটা হয়ে গেল অন্তত টেস্ট ক্রিকেটে এই সিরিজ জয়ের মধ্য দিয়ে। মাননীয় প্রধান উপদেষ্টা ফোন করে শান্তকে বলেছেন, পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত, দেশে ফিরলে সংবর্ধনা। রাইট, অবশ্যই সংবর্ধনা তারা প্রাপ্য, এবং সেটা নিশ্চিতভাবে তারা অনেক খুশি হয়েছে যখন প্রধান উপদেষ্টা তাদেরকে ফোন করেছেন, এবং তারা বুঝতে পেরেছে যে পুরো জাতিকে তারা একটা খুশি করাতে পেরেছে। শুধুমাত্র ক্রিকেট না, আপনি দেখবেন যে ফুটবল আন্ডার 16-এর দল যারা আমাদের ভালো সাফল্য এনে দিয়েছে বয়সভিত্তিক ফুটবলে নেপাল থেকে, সেই দলটাকেও একসাথে সংবর্ধনা দেওয়া হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে এখন ক্রিকেট এবং ফুটবলে পুরো ক্রীড়াঙ্গনে এক ধরনের কিন্তু আনন্দের দিন চলছে, সাফল্যময় মানে সময়টা চলছে। দুটো ট্রফি এসেছে খুব অল্প সময়ের মধ্যে, এবং এই দু দলকে সম্বর্ধনা দেওয়া হবে। স্পোর্টস সাংবাদিক হিসেবে আমাদের কাজটুকু একটু বেড়ে যাচ্ছে, অনেক কাজটা বেড়ে গেল। একটি পত্রিকা লিখেছে যে এক সিরিজে এত নায়ক, কাকে বাদ দিবেন? এটাও আমি মনে করি যে এই সিরিজ থেকে বাংলাদেশ দলের জন্য অনেক পাওয়া। কারণটা হলো যে কোনো একটা সিরিজে আপনি যখন একজন বা দুজন পারফর্ম করে, তখন কিন্তু আপনার দেখবেন যে তাদের উপর দায়িত্ব, মানে মনে হবে যেন পুরো ফোকাসটা তাদের উপর, এবং তাদেরই কাজ, আর কারো কাজ না। কিন্তু এই সিরিজে বাংলাদেশ দলের আপনার প্রথম টেস্ট, দ্বিতীয় টেস্ট দেখবেন যে আপনি ভিন্ন ভিন্ন ধরনের মানে আপনার প্লেয়াররা নিজেদেরকে মেলে ধরেছেন বা দায়িত্বটা পেয়েছেন। হাসান মাহমুদ, নাহিদ, এদেরকে নিয়ে তো আমাদের ওইভাবে উচ্চাকাঙ্ক্ষাটা ছিল না, কিন্তু তারা তো জ্বলে উঠলো। রাইট, আমি আরো একটু আগে যাচ্ছি। প্রথম টেস্টে আপনি 93 রান করেছেন সাদমান ইসলাম, ওপেনার। তিনি কিন্তু প্রায় 2.5-3 বছর পরে টেস্ট ক্রিকেটে এসেছিলেন। সো তাকে যে চুজ করেছেন এই সিরিজের জন্য যে নির্বাচকরা, আমি মনে করি যে নির্বাচকদেরকে কিন্তু কৃতিত্বটাকে দিতে হবে, কারণ তারা তার মধ্যে পটেনশিয়ালিটি দেখেছিলেন বলেই কিন্তু প্রায় 3 বছর পরে তাকে দলে এনেছেন। যদিও তিনি রিপ্লেসমেন্ট হিসেবে গিয়েছেন, মাহমুদুল হাসান জয় ছিলেন রিয়েল ওপেনার, তার জায়গায় তিনি ইনজুরিতে পড়েছিলেন দেখে সাদমান গিয়েছেন, কিন্তু তারপরও তিনি যে সুযোগটা পেয়েছেন কাজে লাগিয়েছেন, 93 রান করেছেন। সো প্রথম ম্যাচে 93 রান তার ওপেনার হিসাবে। মিডল অর্ডারে মুশফিক রহিমের 191 রান, তারপরে আপনার লেট মিডল অর্ডারে আপনার 4 জন আপনার ব্যাটসম্যান কিন্তু আপনার হাফ সেঞ্চুরি করেছেন সেখানে। সো
ওই ম্যাচে আপনার ব্যাটাররা প্রথম ইনিংসে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, 565 মতো রান করেছিল বাংলাদেশ। সো এই যে আপনি প্রথম টেস্টে ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে ভালো রান করেছে এবং দ্বিতীয় ইনিংসে আবার কিন্তু বোলাররা ভালো দুর্দান্ত বোলিং করেছেন, মানে যার দায়িত্ব তারা তার সেই দায়িত্বটা পালন করবার চেষ্টা করে, রাইট। এবং আপনি দ্বিতীয় টেস্টের ইসে দেখুন, দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ দলের ব্যাটিংটা ভালো হয়নি, মানে ওপেনিংটা ভালো হয়নি, কিন্তু সেই ওপেনাররা প্রথম ইনিংসে ভালো হয়নি, দ্বিতীয় ইনিংসে কিন্তু আবার 50+ রান করেছেন, 58 রানের একটা পার্টনারশিপ করেছেন। যদিও আমাদের রান খুব বেশি দরকার ছিল না, 185 মতো রান প্রয়োজন ছিল জেতার জন্য, কিন্তু শুরুটা ভালো হয়েছে। এবং মিডল অর্ডারের ব্যাটসম্যানরা দেখবেন যে আপনি তখন মিডল অর্ডার ব্যাটসম্যানদের তখন রান করার তেমন বেশি প্রয়োজন হয়নি, কিন্তু সেই ম্যাচে যেটি আপনি বললেন যে নাহিদ রানা, হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ, এই তিনজন পেসার সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের 10 উইকেট নিয়েছেন। অথচ এই সিরিজ শুরু হওয়ার আগে যদি আপনি পাকিস্তান এবং বাংলাদেশের বোলিং বিশ্লেষণ করতে বলতেন, নিশ্চিতভাবে সবাই কিন্তু পাকিস্তানের পেস বোলারদেরকে এগিয়ে রাখতো, কোনো সন্দেহ নেই। কারণ তাদের ধরেন আপনার যেরকম র্যাঙ্কিং, অভিজ্ঞতা, তারপর যে নিজ মাঠে খেলা, তার চেয়ে বড় বিষয় হলো নিজ মাঠে খেলা। আর পাকিস্তান তো আপনি জানেন যে সবসময় পেস বোলিং প্রডিউস করে থাকে। সো পেস বোলিংয়েও বাংলাদেশ কিন্তু তাদের পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী যে জায়গাটুকু ছিল পেস বোলিং ডিপার্টমেন্ট, সেখানেও বাংলাদেশ কিন্তু পাকিস্তানকে টেক্কা দিয়েছে। সো সবকিছুর মধ্যে আপনি ব্যাটিং বলুন, আপনি স্পিন বোলিং বলুন অথবা পেস বোলিং বলুন, এই যে 3 ডিপার্টমেন্টে বাংলাদেশ দল পাকিস্তানকে টেক্কা দিয়েছে। এবং আরেক জায়গায় টেক্কা দিয়েছে, সেটা হলো যে আপনার প্ল্যানিং, প্রপার প্ল্যানিং। যেমন প্রথম টেস্টে পাকিস্তান স্পিনার ছাড়া খেলতে নেমেছিল, সেটা তাদের ব্যাকফায়ার করেছে। মানে ওইটাকে মনে হয় না যে দূরো কি গুরুত্ব দেই, এদের বাংলাদেশ খেলতে আসছে? না, এর অন্যতম কারণটা হলো যে সেটা তারা করেনি হয়তো, এর অন্যতম কারণটা হলো যে তারা তাদের পেস বোলারদের উপর অতিরিক্ত আত্মবিশ্বাস রেখেছিল, কিন্তু উইকেট তেমনভাবে পেস বোলারদের সহায়ক হয়নি, এটা ব্যাটিং প্যারাসাইড উইকেট ছিল, সেই কারণে পেস বোলাররা তাদের ভালো সুবিধাটা নিতে পারেননি। ওয়ারেস বাংলাদেশের স্পিনাররা সেই ম্যাচে কিন্তু সেকেন্ড ইনিংসে 7 উইকেট নিয়েছিলেন মিরাজ এবং আপনার সাকিব আল হাসান, এই দুজন মিলে। সো সেটা তাদের একটা বড় ধরনের ব্যাকফায়ার করেছিল। আর দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জিতেছে, আমি বলবো যে প্রথম টেস্টে পাকিস্তানকে যে কায়দা বাংলাদেশ হারিয়েছিল, সেখান থেকে এক ধরনের আত্মবিশ্বাসটুকু নিয়ে কিন্তু দ্বিতীয় টেস্টে নেমেছিল। এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের যে বিপদ থেকে পড়ে 26 রানে 6 উইকেট হারানোর পর যেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে, সেটা আরো বাড়তি আত্মবিশ্বাস দলকে দিয়েছে। বিস্ময়কর একটা, যে আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারলে পাকিস্তানকে কেন হারাতে পারবো না। মানে এই পাকিস্তানের এই দুইটা খেলায় মানে বাংলাদেশ অনেকগুলো বিষয়ে অনেকগুলো অর্জন আমাদের করে দেখিয়েছে। আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করতে চাই। ধরেন বিজয় যখন আসে, বিজয় আসার পরে আমরা পেছনের অনেক কিছু ভুলে যাই, মানে ভুলে যাওয়ার সেই স্মৃতিটা আমাদের আছে, কে কি করেছিল মাফ করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু পেছনের দিকে যদি তাকাই, বিশেষ করে বিশ্বকাপ থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেটে যে অন্ধকার ছিল এবং এক ধরনের মেধাবীদের, আমরা যেটা মেধাবীদের আন্দোলন নিয়েই তো এখন কথা বলছি, বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি, তো সেই জায়গায় ক্রিকেট কি ওই বৈষম্যের জায়গা থেকে কি বের হলো? যেমন ধরা যাক, আমি যদি বলি যে একটি দলে যতজন খেলোয়াড় আছেন তাদের সবাইকে সমান চোখে দেখাতো একটা দলের দায়িত্ব। তো সেই জায়গায় যদি কাউকে আমরা একটু বেশি করে মর্যাদা দেই, কাউকে একটু কম মর্যাদা দেওয়ার চেষ্টা করি, কেউ যদি মনে করেন যে আমি অনেক ক্ষমতাবান, আমার কাউকে কোনো কিছু জিজ্ঞেস করবার দরকার নেই, তাহলে হয় কি একটা দলের মধ্যে সদস্যদের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়, না আমি বোধহয় কিছু পাচ্ছি না, অমুকে বেশি গুরুত্ব হচ্ছে। এই গুরুত্বটা কি খেলার মধ্যেই থাকা উচিত নাকি প্রভাবের মধ্যে থাকা উচিত? না দেখুন, ক্রিকেট কিন্তু আপনার জীবনধারার অন্যতম একটা বিষয়। আপনি শুধুমাত্র মাঠের ক্রিকেট যারা খেলেন তারা যে শুধু মাঠে আইকনিক ক্যারেক্টার তা কিন্তু না, তাদেরকে আপনার তাদের প্রাত্যহিক জীবনে এবং সামাজিক জীবনেও কিন্তু তারা যদি আইকন হতে পারেন, তাহলে দেখবেন যে ওই পুরো সমাজের যে অন্যান্য যারা রয়েছেন বা আপনার যেভাবে আপনি বললেন যে যারা আইকনিক ক্যারেক্টার খুঁজে থাকেন, তাদের জন্য কিন্তু অনেক বড় একটা সুবিধার বিষয়টা হবে। সো শুধুমাত্র মাঠের ক্রিকেট খেলে আপনি যদি মনে করেন যে আপনি আইকনিক ক্যারেক্টার একটা হয়ে গিয়েছেন, আপনার আর কোনো কিছু করার নেই, আপনি সব কিছুর লাইসেন্স পেয়ে গিয়েছেন, আমি মনে করি যে সেটা ভুল হবে। সো আপনি যে কথাটি বললেন যে এটার সাথে আমি পুরোপুরি একমত, যে শুধুমাত্র ক্রিকেটে কোনো একজনের জন্য আপনার আলাদা আইন আর বাদবাকিদের জন্য আলাদা আইন, এটা কোনোদিনই হতে পারে না। আমি সরাসরি কথাটা বলি যে ঠিক আছে, আপনি খেলোয়াড়, আপনি খেলছেন, ফুটবল খেলছেন, আপনি ক্রিকেট খেলছেন, তা আপনার স্বপ্নটা কেন? আপনি খেলবেনও, আবার আপনি সংসদ সদস্য হবেন, আবার আপনি ব্যবসা বাণিজ্য করবেন, সবকিছু করবেন। এই বৈষম্য কি এখন দূর হওয়া দরকার না? অবশ্যই অবশ্যই আমি মনে করি যে দূর হওয়া দরকার। কারণটা হলো যে আপনি যখন ক্রিকেট খেলছেন তখন আপনি কিন্তু ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ ক্রিকেটার এবং আপনি সেখান থেকে বেতন পাচ্ছেন। সো আপনি একটা জায়গা থেকে যখন সুবিধাটা নিচ্ছেন, একটা ফ্যাসিলিটি যখন পাচ্ছেন, তখন আপনি
কেন রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে অর্থাৎ সংসদ সদস্য হিসাবে থাকবেন, সেটা কিন্তু আপনার একটা অবশ্যই এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিন্তু চলে আসে। সো আমি মনে করি মনোসংযোগেরও ব্যাপারটা আছে, তো আপনি কোথায় কোন জায়গায় মনোসংযোগ, অনেককে হয়তো আপনি এইভাবে মেধাবী বলতে পারেন যে আপনি একসাথে, তিনি অনেক বেশি মেধাবী এই কারণে অনেক কাজ একসাথে তিনি করতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে সেটা বলতে পারেন। কিন্তু আমি মনে করি যে এই সমস্যার সমাধান করার একটাই উপায় হতে পারে যে আপনি যতদিন পর্যন্ত ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে ক্রিকেট খেলছেন অথবা পেশাদার ক্রিকেটার হিসেবে রয়েছেন, ততক্ষণ পর্যন্ত আপনি সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত হতে পারবেন না। কেন পারবেন না? কারণটা হলো যে আপনি যখনই কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত হচ্ছেন, আপনার কিন্তু একটা প্রতিপক্ষ তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন বাংলাদেশের হয়ে খেলছেন তখন কিন্তু পুরো বাংলাদেশ আপনাকে সাপোর্টটা করছে। সো এই জায়গাটায় আমি মনে করি যে পেশাদার ক্রিকেটারদের আপনি রিটায়ারমেন্টে যাওয়ার পর আপনি রাজনীতিতে আসেন, কোনো সমস্যা নেই। যেটা করেছেন কিন্তু আপনার সেখানে তো আপনার স্বাধীনতা আছে, রাইট, যেটা করেছেন কিন্তু খুব সুন্দর কায়দা আমাদের এই সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল হক কিন্তু তাই করেছেন যে তিনি ফুটবল ছাড়ার পর তারপর কিন্তু তিনি বিএনপির রাজনীতিতে জড়িত হয়েছেন। আমরা মাশরাফির কথা বলতে পারি যে মাশরাফি হওয়ার পরে উনি খেলা ছেড়ে দিয়েছেন, কিন্তু উনি ওই সংসদ সদস্য থাকার সময় কিন্তু বাংলাদেশ দলের ক্যাপ্টেনও ছিলেন, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন, বিশ্বকাপও খেলেছিলেন। সো আমার মনে হয় যে এই দুটো ঘটনায় যদি আপনি তুলনা করেন তাহলে এখন একটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কোনো পেশাদার ক্রিকেটার, আপনি পেশাদার ক্রিকেটার অথবা ফুটবলার, তাদের এই পেশায় মানে স্পোর্টসের সঙ্গে জড়িত থাকার সময় মানে পেশা হিসেবে যতদিন আপনি থাকবেন নিবেন এটাকে, ততদিন পর্যন্ত সরাসরি রাজনীতিতে জড়িত থাকাটা আপনার জন্য কোনো সুখকর বার্তা নিয়ে আসে না। সো এই যে আপনি একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার কথা বলছেন বা আমরা সেই স্বপ্নটুকু দেখছি, সেই স্বপ্নটুকু যদি আপনি সফল করতে চান তাহলে এই যে ছোট ছোট লুপহোলসগুলো রয়েছে, এই লুপহোলসগুলোতে আমি মনে করি যে এই সমস্যার গর্তগুলো বন্ধ করা উচিত। আপনার কি মনে হয় না যে একজন ক্রিকেটার যখন আপনি আসবে, তো তিনি আসলে কোন দল করেন বা কোন ভাবনার সেইটা না দেখে তার মেধাটা বোধ করি বেশি করে দেখা খুব জরুরি দরকার, যে ক্রিকেটটা সে কতটা ভালো খেলে, সেই পরিবেশটা যদি আমরা তৈরি করি। যেমন ধরেন এইবারে পাকিস্তানে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলকে মনে হয়েছে পুরো একটা পরিবার, এবং একজন আরেকজনের সাথে এত অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমাদের লড়তে হবে, আমাদের জয়টা আনতে হবে। এই ঐক্যটা কিন্তু অনেকদিন দেখিনি। রাইট, এই ঐক্যটার প্রয়োজন। তাহলে আপনি কিন্তু ক্রিকেট ইজ এ টিম গেম এই কারণে বলা হয় যে আপনি হয়তো ইন্ডিভিজুয়ালি পারফরমেন্স দিয়ে একটা দুটো ম্যাচ জিততে পারেন, কিন্তু আপনি যদি পুরো সিরিজ জিততে চান, আর একটু বড় করে বলি, আপনি যদি চ্যাম্পিয়ন হতে চান তাহলে কিন্তু আপনাকে দলগতভাবে ভালো পারফরমেন্স করতে হবে। সেখানে শুধুমাত্র একজন দুজন ক্রিকেটার বা একজন দুজন পারফর্মারের উপর নির্ভর করে থাকলে আপনি পারবেন না, বেশি দূর সামনে এগোতে পারবেন না। সো আমি আশা করছি বাংলাদেশ ক্রিকেট দল এখন টেস্ট ক্রিকেটে এই সিরিজ থেকে একটা দল হয়ে ওঠার যে মূল মন্ত্রটা পেয়ে গিয়েছে, সেটা যেন সামনে কাজে লাগাতে পারে। ভারত যাচ্ছে 19 তারিখ খেলা বোধহয় না, 19 তারিখে টেস্ট ম্যাচ শুরু কানপুরে। প্রত্যাশা কি? আমি মনে করি যে প্রত্যাশার পারদ বাংলাদেশ দল বাড়িয়ে দিয়েছে এই সিরিজে ভালো পারফরমেন্স দেখিয়ে। আমি বলছি না যে বা সেরকম আশা করছি না যে বাংলাদেশ দল পাকিস্তানে যেরকম ভাবে পারফরমেন্স করেছে সেরকম ভারতকে ভারতের মাটিতে 2-0-তে হারিয়ে দিয়ে আসুক। ভালো খেলুক এবং আপনি যখন যে পরিস্থিতিতে ডিমান্ড করবে সেই পরিস্থিতি অনুযায়ী যেন খেলুক। আপনি হার জিত তো যে কোনো একটা দল কিন্তু হারবেই, কিন্তু খেলাটা যেন মানে আপনার একটু কম্পিটিটিভ হয়, প্রতিযোগিতাপূর্ণ হয়, এবং প্রতিপক্ষ যেন আপনাকে শুধুমাত্র খেলার আগেই যেন মানে চিন্তা না করে বসে দেয় এই দলকে তো হারিয়ে দিতে পারবো আমরা। এই যে একটা বদলে দেওয়ার সুরটা বাংলাদেশ দল অন্তত পাকিস্তান সিরিজ শেষে দেখাতে পেরেছে, তাতে আমি মনে করি যে এই সিরিজে শুরু হওয়ার আগে বাংলাদেশকে নিয়ে ভারত একটু নতুন করে চিন্তা করবে। অবশ্যই অবশ্যই। একেবারে আমরা অনুষ্ঠানের শেষের দিকে আমরা একটু জাতীয় পর্যায়ের কথাবার্তা নিয়ে একটু কথা বলি, রাজনীতির বিষয়। সম্পাদকদের প্রতি প্রধান উপদেষ্টা বলেছেন যে ভুল ত্রুটি ধরিয়ে দিন, মুক্ত গণমাধ্যম চাই। মুক্ত গণমাধ্যম কিন্তু এখন উপভোগ করছে, কারণ আপনি দেখছেন যে এখন সাংবাদিকরা অনেক কিছু লিখতে পারছেন এবং পারছেন। আমার তো মনে হচ্ছে যে পারছেন। আপনি সবচেয়ে বড় বিষয়টা হলো যে এখন আপনি খুব সম্ভবত এখন সেরকম ভাবে কোনো বাধা বিপত্তি তারা পাচ্ছেন না বা আসছেন না, এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যখন এই ধরনের নিশ্চয়তা আপনি পাবেন যে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেন, কেউ যদি দুর্নীতি করে থাকে সেই দুর্নীতির প্রপার তথ্য প্রমাণ আপনারা হাজির যদি করেন তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হয়। সো এই সুযোগটা তিনি চেয়েছেন বা এই ধরনের একটা মানে সম্পাদকদের কাছ থেকে তিনি একটা বিষয় চেয়েছেন। সো আমার মনে হয় যে এখন সম্পাদক এবং সাংবাদিকদেরও অনেক দায়িত্ব রয়েছে এই যে সমাজ পুনর্গঠন বা রাষ্ট্র পুনর্গঠনের যে দায়িত্ব পালন করা দেখতে পাচ্ছি আমরা, সেই রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্বের মধ্যে যদি পুরো দেশের মানুষ অংশগ্রহণ করতে পারে তাহলে দেখবেন যে আপনি সংস্কার এমনিতেই হয়ে যাবে। একেবারে শেষের দিকে 1 মিনিট একটু জানতে চাই, মামলায় নানা অসঙ্গতি, মনগড়া এজাহার,
মামলা হওয়া মানেই যত্রতত্র গ্রেপ্তার নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে। এটা তো খুব গুরুত্বপূর্ণ। রাইট, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জায়গা থেকে যখন আপনার এই মন্তব্যটা এসেছে তার মানেটা হলো যে এটা নিয়ে এই ধরনের বিষয় নিয়ে বা এই অনিয়ম নিয়ে যে আগে যেরকম এক ধরনের আমি বলবো যে অনাচার চলতো, সেই অনাচার থেকে অন্তত বেরিয়ে আসার একটা উপায় খুঁজে পাওয়া যাবে। আর এই মামলায় আমি একটা জিনিস সবচেয়ে আমার মনে হয় যে সবচেয়ে বড় লুপহোলসটা হলো যে কোনো মামলায় আপনি দেখবেন যে কাউকে আসামি করা হচ্ছে এবং সেই সঙ্গে দেখা করা হচ্ছে যে অজ্ঞাতনামা আরো অনেকে। আমি যদি আপনি অজ্ঞাতনামার কথা বললেন, আমি যদি অজ্ঞাতনামা 1,68,555, তার মানেটা হলো যে আপনাকে যদি আমার কোনো কারণে পছন্দ না হয় আমি যদি গ্রেফতার করেন আমাকে, তখন আপনি আমাকে সেই অজ্ঞাতনামার তালিকার মধ্যে ফেলে সেই মামলায় ফাঁসিয়ে দিতে পারেন। সো এটা আমার মনে হয় যে এই জিনিসগুলি, এই লুপহোলসগুলি একটু দূর করা উচিত। কারণ এটাও আমি মনে করি যে আপনি যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলছেন সেখানে এটা অনেক বড় একটা বৈষম্য। অনেক ধন্যবাদ আপনাকে। ক্রিকেট এগিয়ে যাক, শুধু ক্রিকেট না, ফুটবল, আমাদের ক্রীড়াঙ্গন আরো চাঙ্গা হয়ে উঠুক। একটু আগে যেটা আপনি বললেন যে আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে, ভালো ভালো কথা লিখুন, বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবলকে এগিয়ে নিয়ে যাব আমরা ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, শুভকামনা। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম তার মধ্যে একমাত্র ক্রিকেট এবং ক্রিকেটই ছিল। ক্রিকেট হাসলে বাংলাদেশ হাসে, আসলেই তাই। আজকের পত্রপত্রিকা, প্রচার মাধ্যম এবং দেশের মানুষের মুখগুলো দেখলেই তাই প্রমাণ হয়। এই যে ক্রিকেটের অগ্রযাত্রা, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেধার প্রতি যেন আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন, খোদা হাফেজ।